গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এই ব্লগটা হলো 13 তারিখের ব্লগ। ভেবেছিলাম এই ব্লগটা কয়েকদিন পরে এডিট করব। গলাটা এখনও ঠিক হয়নি, তবে ব্লগটা অনেকটা পুরনো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম চলো আজকে সারাদিন কি করেছি না করেছি, কেমনভাবে দিনটা কাটিয়েছি তার গল্পটা তোমাদের সঙ্গে সেরেই ফেলি। তবে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, কেমন দিন কাটছে তোমাদের? পুজোর বাজার কত দূর হলো? পুজো তো প্রায় চলেই এলো। আশা করি অনেকের বাজার হয়েছে, আবার অনেকের হয়তো বাকি আছে, আস্তে আস্তে হবে। তবে আমিও আজকে যাব একটু বাজার করতে। প্রথমে কথা ছিল আমি আর মণিপিসি কাঁচরাপাড়াতে যাব, কিন্তু মণিপিসির যেহেতু শরীরটা ভালো নেই, তাই মণিপিসিকে আর নিয়ে যাচ্ছি না। মণিপিসির ঘর থেকে সকালের খাবারটা খেয়ে এখন আমি রেডি হয়ে বেরোলাম। তবে না, আমি একা যাব না, আমার সঙ্গে মা যাবে। মা আগেই স্টেশনে চলে গেছে। আসলে মা ভেবেছিল যে আজকে হয়তো বাবার কাছে যাওয়া লাগবে না। তারপর বাবার ওখান থেকে ফোন এসেছিল যে যেতে হবে। তারপর আবার ফোন করে জানিয়েছে যে না, আজকে আর আসার প্রয়োজন নেই। মা তো আগেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, তো যাওয়া লাগবে না বলে মা আমার জন্যে স্টেশনে দাঁড়িয়ে আছে। আর এখন আমি আর ভাই বেরোলাম। তবে না, ভাই আমার সঙ্গে যাবে না, ও ওর কাজে বেরোচ্ছে, ও যাবে একটু কলকাতার দিকে। তো এখন আমরা দু ভাই বোন দাঁড়িয়ে আছি টোটো ধরার জন্যে। তো টোটো তো একটাও দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই টোটোটা পেলাম। ভাগ্যিস টোটো পেলাম, না হলে আরও দেরি হয়ে যেত। ভেবেছিলাম একটু সকাল করে বেরোবো। বাজারে যেতে গেলে না একটু সকাল সকাল বেরোলে হাতে সময় নিয়ে গেলে অনেকটা সুবিধা হয়, কিন্তু অনেকটা দেরি করে আমরা বেরোলাম। এদিকে আকাশে মেঘ জমেছে, ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, তবে মনে হচ্ছে বৃষ্টিটা বেশ জোরেই নামবে। দেখছো তো কেমন কালো মেঘ করে আছে। তো আমি আবার ছাতাও আনিনি। পিসি বলেছিল একটা ছাতা নিয়ে যেতে। ছাতা নিলে ব্যাগ ভারী হয় বলে আমি সবসময় ছাতা ব্যাগে রাখতে চাই না, তো সেই জন্যে আমার ভোগান্তিটাও একটু বেশি হয়। ভাগ্যিস স্টেশনের কাছে চলে এসেছিলাম, না হলে সত্যিই আজ আমাকে ভিজতে হতো, এখান থেকেই বাড়ি ফিরে যেতে হতো। তবে মায়ের কাছে একটা ছাতা আছে, তো আমি মাকে বললাম তোমার ব্যাগটা আমাকে দাও, তোমার উঠতে সুবিধা হবে। তো মা আমাকে ব্যাগটা দিল না, বলছে আমার ব্যাগে তেমন কিছু নেই, সমস্যা হচ্ছে না। তো আমরা যেই শেডটার নিচে এলাম অমনি বৃষ্টি ঝমঝম করে শুরু হলো। কী যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে কি করে এবার ট্রেন ধরি বলো? আমরা উপরে দাঁড়িয়ে আছি, নিচে ট্রেনও দাঁড়িয়ে আছে, আর মাঝখানে এতটা রাস্তা জোরে বৃষ্টি হচ্ছে। এখন ছুটে গিয়ে ট্রেন ধরা আমার পক্ষে সম্ভব হলেও আমার মায়ের পক্ষে সম্ভব নয়। তো আমি মাকে বললাম কোনো দরকার নেই তাড়াহুড়ো করার, দেরি তো হয়েই গেছে, না হয় আর একটু দেরি হবে, এরপরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাই আমরা ধরবো। এদিকে আরেকটা ট্রেনের অ্যানাউন্স হয়েছে, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তো সেই জন্যে আমি আর মা কোনো ক্রমে ওই একটা ছাতার তলায় ভিজতে ভিজতে দুজনা আসছিলাম। তবে ভিজে যাচ্ছিলাম দুজনা বলে আমি আবার ছুটে চলে এলাম। ভেবেছিলাম সকাল সকাল হাতে সময় নিয়ে বেরোবো, তবে এখান থেকেই 1:45 বেজে গেছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, আর এই বৃষ্টির মধ্যে ওখানে গিয়ে আদৌ কি বাজার করতে পারবো, এখন আমার এটাই মনে হচ্ছে। তবে বেরিয়ে যখন পড়েছি, ঘরে আর ফিরে যাব না। যদি বাজার করতে নাও পারি, কাঁচরাপাড়া থেকে ঘুরে চলে আসব। তো ওদিকে ট্রেন ঢুকে গেছে, আর দূর থেকে তো ট্রেন দেখাও যাচ্ছিল না, এত জোরে বৃষ্টি হচ্ছিল। তো চলো এবার ট্রেনে উঠি। ট্রেনে উঠে আমি আর মা দুজনেই জায়গা পেয়েছি, আর এখন আমি মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম কাঁচরাপাড়া পৌঁছাতে পৌঁছাতে যেন বৃষ্টিটা কম হয়ে যায়। সত্যি কথা বলতে আজকে ঈশ্বর আমার ডাক শুনেছে, কাঁচরাপাড়া নামতেই দেখছি বৃষ্টি অনেকটা কমে গেছে। তবে জানো তো, আজ বহু বছর পর কাঁচরাপাড়াতে বাজার করতে এলাম। এর আগে আমি বেশ কয়েকবার এসেছি। যখন আমি কৃষ্ণনগরে থাকতাম, গ্র্যাজুয়েশন করতাম, তখন এসেছিলাম। সেটা অবশ্য বেশ কয়েক বছর আগের কথা। এখন হয়তো অনেক কিছুই পাল্টে গেছে, তবে হ্যাঁ, রাস্তাঘাট একই রকম আছে। তো মাকে বললাম চলো হাঁটতে হাঁটতে যাই। এখানে অনেক দোকানপাট বসতো রাস্তার পাশে, সেগুলো এখন আর দেখতে পাচ্ছি না। তবে কাঁচরাপাড়ার নামকরা বিমল শাড়ি সেন্টারটা এখনও একই জায়গাতে আছে। স্টেশন থেকে মিনিটখানিক হাঁটার পরেই শাড়ির দোকানটা চোখে পড়ল। বৃষ্টির মধ্যে কোথায় যাব, তাই ভাবলাম আগে বিমল শাড়ি সেন্টারেই ঢুকি। যদি দেখি এখান থেকে কোনো শাড়ি পছন্দ হচ্ছে, তাহলে আমি আমার জন্য 2-1টা শাড়ি নিয়ে নেব। অনেক বছর পুজোতে সেভাবে কোনো শাড়ি কেনা হয় না, তবে এবার আমি ভেবেছি আমার জন্যে 2-1টা শাড়ি আমি কিনবো। তো সেই উদ্দেশ্যেই ঢোকা। তবে একটা কথা তোমাদের বলে দিই, বিমল শাড়ি সেন্টারে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই।
তবে শুধু ভিডিও করা নয়, তুমি যদি মনে করো যে তুমি কাউকে ভিডিও কল করে শাড়ি দেখাবে, সেটাও কিন্তু ওনারা অ্যালাউ করেন না। এবার তোমাদের মনে হচ্ছে তাহলে আমি কেন ভিডিও করছি। আমি এখানে আসার পর সোজা মালিকের কাছে চলে যাই। মালিকের কাছে গিয়ে আমি আগে পারমিশন চাই যে আমার এরকম একটা ছোট্ট চ্যানেল আছে, আপনি যদি আমাকে ভিডিও করতে দেন তাহলে আমি একটু ভিডিও করব। তো উনি আমাকে বলেন ঠিক আছে তুমি ভিডিও করতে পারো, তারপরেই কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। তোমরা চাইলে কিন্তু ওনার কাছ থেকে পারমিশন নিয়ে করতেই পারো, কিন্তু পারমিশন ছাড়া করো না। কারণ আমি এই যে ভিডিওগুলো করছিলাম, আমি যে কাউন্টারে যাচ্ছিলাম সেই কাউন্টার থেকে আমাকে একই কথা বলছিল, দিদি ভিডিও অ্যালাউ নেই। আর আমার প্রত্যেককে বলতে হচ্ছিল যে আমি কিন্তু মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। তো যাই হোক, ভেতরে এসে শাড়ি দেখতে শুরু করেছি। এবার পুজোতে এই শাড়িগুলো নতুন উঠেছে, কী শাড়ি নাম ভুলে গেছি। আর আমি জানো তো আগে থেকে কিছু ভেবেও যাইনি যে আমি এই ধরনের শাড়ি নেব। তবে এটা ভেবে গেছিলাম যে আমি এমন শাড়ি নেব যেটা আমি নিজে একা পরতে পারবো, কাউকে ধরে দেওয়ার প্রয়োজন হবে না। তো এখানে আসার পরে এই ধরনের সিল্কের শাড়িগুলো দেখে আমার বেশ ভালো লাগছিল, তো ভাবলাম এই ধরনের শাড়ি আমি নেব। তবে কোনটা যে নেব সেটা আর পছন্দ করতে পারছি না, কারণ যেটা খুলছে সেটাই ভালো লাগছে। আর বড় বড় দোকানে এত লাইট থাকে, তো স্বাভাবিক সেই সমস্ত লাইটে না সমস্ত শাড়িই ভালো লাগে। তো এই ধরনের শাড়ি তো দেখছিলাম, সেই সাথে আশেপাশের লোকজনকে যে ধরনের শাড়ি দেখাচ্ছিল সেগুলো আমি একটু দেখছিলাম, কারণ আমি তো আগে থেকে ভেবে যাইনি কী শাড়ি নেব। তো দাদা এই শাড়িটা যখন আমাকে দেখালো তখন না এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। শাড়িটার কালারটাও ভীষণ আনকমন আর খুব সুন্দর লাগছিল। তো আমি দাদাকে বললাম যে দাদা এই শাড়িটা তুমি একটু সাইড করে রাখো, আমার যদি অন্য কোনো শাড়ি পছন্দ হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমি সবশেষে এই শাড়িটা নিয়েই চলে যাব। তো আরও অনেক ধরনের শাড়ি আশেপাশে দেখানো হচ্ছিল, আর আমি যেহেতু নাম জানি না, তো সেই জন্যে আমি কিন্তু আলাদা করে বলছি না যে আমাকে এই শাড়ি দেখাও। তো যে ধরনের শাড়ি লোকজনকে দেখাচ্ছিল আমি কিন্তু সেগুলোই দেখছিলাম, বোকার মতো বলতে পারো। তো যাই হোক, এই শাড়িটা আমি একটু দেখতে চাইলাম, রঙটা বেশ দূর থেকে ভালো লাগছিল। তবে এটা আর আমি দেখিনি, দাদা আরও অনেক ধরনের সিল্কের শাড়ি নামালো। কারণ এখানে না প্রচুর স্টক আছে, আর আমার মনে হয় যথেষ্ট ঠিকঠাক দামে শাড়ি পাওয়া যাচ্ছে। বিমল শাড়ি সেন্টারের নামটা এমনি এমনি হয়নি, সত্যিই এখানকার শাড়ি দেখলে পছন্দ হয়ই। মানে আমি ভাবছিলাম যে হয়তো এখানে শাড়ির দাম অনেকটা বেশি হবে, হয়তো এখন দোকানটা বড় হয়ে গেছে। কারণ এর আগে আমি বিমল শাড়ি সেন্টার থেকে শাড়ি নিয়েছি, তখন দোকানটা এত বড় ছিল না, তখন ছোট ছিল দোকানটা। আমার মনে আছে তখন আমি বহরমপুরে থাকতাম, 1 মাস আমি টিউশন পড়িয়েছিলাম যখন আমি MA করতাম তখন। তো 1 মাস টিউশন পড়িয়ে আমি 800 টাকা পেয়েছিলাম। সেই 800 টাকা নিয়ে আমার মাকে নিয়ে আমি একবার কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে এসেছিলাম। তো দুটো শাড়ি কিনেছিলাম আমি, একটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম, একটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছিলাম। দুটোই ছিল বাটিকের সুতির শাড়ি। শাড়ি দুটো এত সুন্দর ছিল কি বলবো তোমাদের। তো আমার মাকে যে শাড়িটা দিয়েছিলাম, দুঃখের বিষয় হলো আমার মায়ের কাছ থেকে আমার এক পিসি, মানে আমার নিজের পিসি নয়, আমার বাবার কাকাতো বোন, সেই শাড়িটা চেয়ে নিয়ে নেয়। তো ওটা আমার কাছে একটা দুঃখের ব্যাপার, এবং আমার মায়ের কাছেও একটা দুঃখের ব্যাপার। আমার মা আজও বলে, মানে শাড়িটা মা ওকে দেওয়ার পরে খুশি হয়নি, আজও মা দুঃখ প্রকাশ করে যে কেন আমি শাড়িটা দিয়ে দিয়েছিলাম। কারণ ওই শাড়িটা আমার নিজের উপার্জনে কেনা মায়ের জন্যে প্রথম শাড়ি ছিল। তো স্বাভাবিক মায়েরও খারাপ লেগেছিল বিষয়টা, কিন্তু সেই মুহূর্তে মা না করতে পারেনি। তো অনেক সময় কি হয়, আমরা না করতে পারি না বলে আমাদের এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো জীবনে না বলতে শেখাটাও খুব দরকার, না হলে সারা জীবন কিছু কিছু জিনিসে পস্তাতে হয়। এখন আমি আমার মাকে যত শাড়ি কিনে দিই না কেন, আমার মা কখনো ওই শাড়িটার কথা ভুলতে পারবে না, আর ওই শাড়িটার জন্যে আফসোসও কখনো আমার মায়ের মন থেকে যাবে না। সেদিন যদি আমার মা ওকে না বলতে পারতো, তাহলে হয়তো এই আফসোসটা সারা জীবন আমার মায়ের মধ্যে থাকতো না। শাড়িটা হয়তো 400 টাকা দামের একটা সুতির শাড়ি ছিল, কিন্তু ওর গুরুত্বটা মা বুঝতে পেরেছিল শাড়িটা ওকে দেওয়ার পরে। তবে এটা ঠিক, যাদের মধ্যে চক্ষু লজ্জা আছে, যারা লোকের কাছে ভালো হতে চায়, তারা সহজে কাউকে না বলতে পারে না, কিন্তু তারা আবার ভেতরে ভেতরে কিন্তু সবথেকে বেশি কষ্ট পায়। তো আমি এটা সন্দীপ মাহেশ্বরীর কাছ থেকে শিখেছি যে জীবনে না বলতে শেখো। না বললে তুমি একবার খারাপ হবে, আর যদি তুমি না বলতে না পারো তাহলে সেই খারাপ লাগাটা তোমার সারা জীবন থাকবে। তো এই বিষয়টা আমি আমার মায়ের এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আরও ভালো বুঝতে পেরেছি। আমার শাশুড়িকে দেওয়া শাড়িটাও ওনার ভীষণ পছন্দ হয়েছিল, বিয়ের পরেও আমি বহু বছর ওনাকে শাড়িটা পরতে দেখেছি।
একটা সময় আমারও লোকের কাছে একটু ভালো হওয়ার ইচ্ছে ছিল, যার জন্যে অনেক ক্ষেত্রে আমি না বলতে পারতাম না। অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করেছি, তবে এখন আর করি না। আস্তে আস্তে বিষয়টা বুঝতে শিখেছি। বেশিরভাগ মানুষ স্বার্থের জন্যেই মনে রাখে, স্বার্থে আঘাত পড়লেই। যাকগে, নিচে শাড়ি দেখতে দেখতে আমি আর মা একটু ওপরের ফ্লোরটাতে এসেছিলাম। দেখতে এসেছিলাম যে কি পাওয়া যায়। দেখলাম রেডিমেড অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তারপর সিঁড়ি দিয়ে নামার সময় এই শাড়িগুলো চোখে পড়ল। তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে। ওই ভদ্রমহিলার হাতে যে শাড়িটা দেখছো, ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়। তো ওই শাড়িটা কিন্তু তখন উনি দেখছিলেন না, শাড়িটা পাশে রাখা ছিল। তো শাড়িটা নিয়ে আমি একটু গায়ের ওপরে দিই এবং দেখা মাত্র শাড়িটা আমার এত ভালো লাগে, আমি মাকে বলি এই শাড়িটা আমি নেব। এদিকে ওই ভদ্রমহিলা আমার ওই শাড়িটাই লোকটার কাছে দেখতে চান। উনি আমাকে বলেন যে এই শাড়িটা তো উনি নিয়েছেন, এই শাড়িটা উনি দেখছেন। তো আমি ওনাকে শাড়িটা দিয়ে দিই। কিন্তু তখন কিন্তু উনি ওই শাড়িটা নেননি। উনি ওই শাড়িটা হাতে রেখে দেন এবং তারপরে আরও অনেক শাড়ি দেখতে থাকেন। এখনও ওনারা শাড়ি দেখছেন আর অনেকক্ষণ ধরে ওনারা শাড়ি দেখেন। যতক্ষণ ওনারা শাড়ি দেখছিলেন আমিও ততক্ষণ দাঁড়িয়েছিলাম। ভাবছিলাম যে যদি ওনার ওই শাড়িটা পছন্দ না হয় তাহলে আমি ওই শাড়িটা নেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ওই শাড়িটাই উনি শেষে নিয়ে যান। তারপর আমি এখন যে শাড়িটা সামনে খোলা আছে এই শাড়িটা একটু দেখি। এই শাড়িটা এখন আমার ভালো লাগছে, মনে হচ্ছে নিয়ে আসলে ভালো হতো। কিন্তু সেই মুহূর্তে আমি কিছুতেই পছন্দ করতে পারছিলাম না, কারণ তখন আমার ওই শাড়িটা এতটা পছন্দ হয়ে যায় যে আমার আর অন্য কোনো শাড়ি ভালো লাগছিল না, মনটাও খারাপ হয়ে গেছিল। আমার মনে হচ্ছিল কেন আমি শাড়িটা ছাড়লাম। তবে এর আগে যে শাড়িটা আমি তোমাদের দেখালাম, ওই শাড়িটা ফোনে যতটা সুন্দর লাগছে, সামনে কিন্তু রঙটা অতটাও চকচক করছিল না। আর তারপর আমি এই শাড়িটা একটু খুলে দেখতে চাইলাম। এটাও আমার খুব একটা আর পছন্দ হয়নি। ওই যে বললাম, একবার পছন্দের শাড়ি বেরিয়ে গেছে আর কি পছন্দ হয়। তবে এই ধরনের শাড়ি এরপরে যখন আমি যাব তখন আমি অবশ্যই একটা নেব। আমার ভীষণ ভালো লেগেছে। আজকে তোমাদেরকে আরও একটা ঘটনা বলি। অনেক সময় দেখবে আমাদের সঙ্গে কম বেশি এটা হয়। হয়তো আমরা কোনো শাড়ি কিনি, কেনার পর হয়তো জানতে পারি যে কোনো একটা মানুষ সেই শাড়িটাই কিনেছে অর্ধেক দামে। তো তখন আমাদের মনে হয় যে আমরা হয়তো ঠকে গেছি, দোকানদার আমাদের ঠকিয়ে দিয়েছে। তো আজকে তোমাদের চাক্ষুষ একটা প্রমাণ দেখাই। এখানে দেখো দুটো শাড়ি দেখানো হচ্ছে। দুটো শাড়ি একই রকম, রঙটাও খানিকটা একই রকম, আবার যে ডিজাইনটা করা আছে সেটাও কিন্তু অনেকটাই একই রকম। তুমি প্রথমবার হাত দিলে বুঝতেই পারবে না যে দুটো শাড়ির মধ্যে কোনো রকম কোনো অন্তর আছে। কিন্তু দুটো শাড়ির দামের মধ্যে অনেকটা অন্তর আছে। একটা শাড়ির দাম 2500 টাকা, একটা শাড়ির দাম 1500 টাকা। সত্যি বলছি খানিকটা অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, একই জায়গাতে দু রকমের শাড়ি দেখলাম আর দেখে তোমাদেরকে এই জন্যে বললাম, অনেকের মনেই এটা হয় যে আমি হয়তো ঠকে গেছি, কিন্তু না, ভালো জিনিসের দাম সবসময় ভালোই হয়। তো এখন যে শাড়িগুলো দেখানো হচ্ছিল এগুলো কিন্তু ওই বিষ্ণুপুরি সিল্ক, তবে আসল নয়। আসলগুলো সম্ভবত 7-8 হাজার থেকে শুরু হয় আর এগুলোর দাম মোটামুটি ওই 1500 কি 2000-এর মধ্যেই ছিল। তো সব শাড়ির দামও আমার মনে নেই। যাই হোক, তারপর এই শাড়িগুলো দেখানো হয় আর এই শাড়িগুলো আমার বেশ ভালো লাগছিল, অন্য রকমই লাগছিল। প্রথম যে শাড়িগুলো দেখছিলাম খানিকটা সেই রকমই লাগছিল। তো এই শাড়িটা ভাবলাম আমি একটু গায়ে ফেলে দেখি কেমন লাগছে। তো এই শাড়িটার কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে। তো এদিকে দাদা এই ফ্যান্সি শাড়িগুলো দেখাচ্ছিল। এগুলো কী শাড়ি, সম্ভবত সিফনের শাড়ি হবে হয়তো। তো দাদা বলল এই শাড়িটাও একটু দেখিয়ে দাও। তবে এদিকে এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিল, যদিও শাড়িটা একটু ভারী। তো মাকে জিজ্ঞেস করছিলাম যে আমি এই শাড়িটা নেব কি না। তো এদিকে দেখছি কলাক্ষেত্র শাড়ি দেখানো হচ্ছিল, আমি যদি নামটা ভুল না বলে থাকি। তো এই শাড়িগুলো তো ভীষণই লাইট ওয়েট হয় আর এটাও কিন্তু আসল নয়। বিষ্ণুপুরে যে আসল কলাক্ষেত্র শাড়িগুলো পাওয়া যায় সেগুলো সম্ভবত 4-5 হাজার থেকে শুরু হয়। তবে অত দাম দিয়ে সবসময় সবার ক্ষেত্রে শাড়ি পরা সম্ভব নয়, তাই তাদের জন্যে এই শাড়িগুলো কিন্তু ভীষণই ভালো। দেখতে একই রকম লাগছে, মনেই হচ্ছে না যে শাড়িটার ডুপ্লিকেট কপি। তবে হ্যাঁ, আমি যে শাড়িগুলো দেখছিলাম এগুলোর মধ্যেও অনেক রং ছিল। কোন রংটা যে আমাকে ভালো লাগবে সেটা বুঝতে পারছিলাম না। আর তোমরা তো জানো আমি খুব একটা ভালো পছন্দও করতে পারি না। তো মাকে বলছিলাম যে মা কোনটা নেব। তো যাই হোক, এই শাড়িগুলোর ভেতর থেকে আমি একটা নিয়েছি। তবে কলাক্ষেত্র শাড়িগুলো আমার বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা নিয়েই নিই। তবে না,
এদিকে আর তাকাইনি, আমি চলে এসেছি আবার সিল্কের শাড়ি দেখতে। মানে ওই শাড়িটার কথা না আমি কিছুতেই ভুলতে পারছি না। তো ভাবলাম এখান থেকে যদি কোনো একটা শাড়ি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। খানিকটা জোর করে পছন্দ করার মতোই বলতে পারো, কারণ ওই শাড়িটার জন্য মন আমার খুবই কাঁদছিল। তো এখানে এসে আবার আমি এই শাড়িটা দেখি। তো এই শাড়িটার মধ্যে দুটোই রং ছিল, ওই যে প্রথমে যেটা দেখালাম ওটা, আর সেই সাথে এই ঘিয়ে কালারের শাড়িটা। তো এই দুটোর মধ্যে আমি এটা একটু গায়ে ফেলে দেখলাম যে এটা আমাকে কেমন লাগবে পরলে। তো মাকে বললাম যে মা এই শাড়িটা কি ভালো লাগছে? তো মারও এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে। শাড়িটা আমারও বেশ ভালো লেগেছে। শাড়িটা এক রঙের, ভেতরে কোনো ডিজাইন নেই, আঁচলে যতটুকু যা আর্ট করা আছে ওইটুকুই। তো আমি বললাম শাড়িটা একটু খুলে দেখাতে। তো এটা বেশ ভালোই লাগছিল, তো মনে হচ্ছিল নিয়েই নিই, আর দামটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। তো সেই জন্যে এই শাড়িটা আমি নিয়েই নিলাম। আর বাদবাকি যে শাড়িগুলো নিয়েছি সেগুলো তোমাদের তো বাড়িতে গিয়ে দেখাবো। তবে এখন চলে এসেছি বিল করার জন্যে। এখান থেকে মোটামুটি বাজার হয়ে গেছে। তো এখান থেকে বিল করে তারপরে বাইরে যাব। আরও অনেক কিছু কেনাকাটা করার আছে। বাইরে কিন্তু এখনও ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তো চলো, বিমল শাড়ি সেন্টার থেকে নেওয়া হলো। আর ওই যে ব্ল্যাক শার্ট পরা উনি হলেন মালিক। ভীষণ ভালো ব্যবহার ওনার জন্যেই আমি তোমাদেরকে বিমল শাড়ি সেন্টারের কালেকশন দেখাতে পারলাম। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে এখানে আসলে। আমি তো এসেছিলাম একটা শাড়ি নিতে, তবে নিয়ে নিয়েছি 3টে শাড়ি। যারা বিমল শাড়ি সেন্টার থেকে বাজার করো, বিমল শাড়ি সেন্টার সম্পর্কে জানো, তাদের তো আলাদা করে কিছু বলার নেই। তবে যারা জানো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চাইলে কিন্তু তোমরা এখানে আসতে পারো, এখান থেকে বাজার করতে পারো। আমার সব থেকে এই দোকানের যেটা ভালো লেগেছে সেটা হলো এখানে সব ধরনের শাড়ি রাখা হয়, সব স্তরের মানুষের কথা ভেবে। কম দামের বেশি দামের সব ধরনের শাড়ি তোমরা পাবে। আমার তো মনে হচ্ছিল আমরা শান্তিপুর না গিয়ে যদি কাঁচরাপাড়া বিমলে আসতাম তাহলে বেশি ভালো হতো। অনেক অপশান আমরা পেতাম, শান্তিপুরে গিয়ে আমরা কিন্তু অত অপশান পাইনি। তো সেই জন্যে আমার একটু আফসোস হচ্ছিল। বাড়িতে যাওয়ার পর কথাটা আমি পিসিদের বলি, পিসিরাও আমার শাড়ি দেখে একই কথা বলছিল। আমার মণিপিসি তো ভীষণই আফসোস করছিল, এবং আমার মনে হচ্ছিল মায়ের জন্য ওখান থেকে শাড়ি না নিলেই ভালো করতাম। এখানে আসার পর অনেক শাড়ি এমন দেখছিলাম যেগুলো আমার পছন্দ হচ্ছিল মায়ের জন্যে। তো মাকে বলেছিলাম তুমি একটা শাড়ি নাও, তো মা আর শাড়ি নিল না। মা বলল তুই তো একটা এনেছিস, এবার আর নেবো না, পরের বার নেব। তো আমরা এখন চলে এসেছি একটা ব্লাউজের দোকানে। মানে যেতে যেতে ব্লাউজের দোকানটা চোখে পড়লো, তাই এখানে ঢুকে পড়লাম। মাকে ভাবছি একটা ব্লাউজ কিনে দেব। তো এই ধরনের একটা ব্লাউজ আমি মণিপিসির কাছে দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। তো ভাবছি এই ধরনের একটা ব্লাউজ মায়ের জন্য নেব। তো প্রথমে না পোটনেক গলা দেখাচ্ছিল, ওটা মা পরে না, তো সেই জন্যে পিট কাটা একটা ব্লাউজ নেওয়া হলো মায়ের জন্যে। তবে মা আবার ফিতে বাঁধা চাইছিল না, আর ওই ব্লাউজগুলো ফিতে ছাড়া হচ্ছিল না। তো এবার ভাবছি আমি আমার জন্য একটা ব্লাউজ নেব। তো আমি আবার শাড়ি আনিনি, ছোটো পিসি যে শাড়িটা আমাকে দিয়েছে সেই শাড়ির সাথে ম্যাচিং করে বা কন্ট্রাস্টে একটা ব্লাউজ আমি নেব। এই রঙটা আমার বেশ ভালো লাগছিল, তো এর মধ্যে থেকেই আমি একটা ব্লাউজ নেব। তবে আমি না হাতের কাছে নেট চাইছিলাম না, তবে নেট ছাড়া হচ্ছিলও না। তো সবশেষে এদের মধ্যে থেকেই একজনকে নিতে হলো। তো এই দোকানটাতে বেশ অনেক ব্লাউজই ছিল, আর বর্তমানে শাড়ির থেকে তো ব্লাউজের দামই বেশি। তো যে শাড়িগুলো কিনেছি ভেবেছি ওই শাড়িগুলোর না ব্লাউজ আর কিনবো না, ওগুলো সব কাটিয়ে পরবো। আর এখন আমি চলে এসেছি আরও একটা পার্সের দোকানে। আরও বলছি মানে আগে একটা পার্সের দোকানে ঢুকেছিলাম, ভেবেছিলাম এরকম একটা ছোট পার্স নেব। তো ওই দোকানে খুব একটা পার্স ছিল না, তাই ওখান থেকে নিইনি। তবে এখান থেকে একটা নিয়েছি, কোনটা নিয়েছি পরে তোমাদের দেখাবো। আর এখন আমরা চলে এসেছি আনন্দবাজারে। এখানে অনেক দোকানই দেখছি, অনেক বছর পর এই বাজারটাতে ঢুকলাম, তো সেই জন্যে ঘুরে ঘুরে দেখছিলাম, সেই সাথে বাচ্চাদের জামাও দেখছিলাম। তো প্রথমে একটা দোকানে ঢুকলাম, ঢুকে বাচ্চাদের যে জামাগুলো দেখাচ্ছিল আমার না খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্যে আমি আর মা ওখান থেকে বেরিয়ে অন্য আরও একটা দোকানে এলাম। তো এখান থেকে আমি দুটো বাচ্চাদের জামা নিলাম। তবে যে দোকানে ঢুকেছিলাম ওখানে শুধু বাচ্চা মেয়েদের জামা পাওয়া যায়, ছেলেদের জামা পাওয়া যায় না। তো এখন ছেলেদের জামা খোঁজ করার জন্যে বাজারটাতে ঘুরছিলাম। তো সব দোকানদাররাই মোটামুটি ডাকছিলেন, দেখতে বলছিলেন ভেতরে ঢুকে। তো এখানে দেখছি সব বড়দের জামা কাপড়, বাচ্চাদের কিছুই দেখতে পাচ্ছি না। তবে আজ থেকে অনেক বছর আগে যখন এই মার্কেটে এসেছিলাম তখন কিন্তু এই মার্কেটটা এতটা জমজমাট ছিল না। যাই হোক, অবশেষে একটা দোকান খুঁজে পেলাম যেখানে ছেলেদের জামা পাওয়া যাবে। তবে ওই দোকানেও আমাদের জামা পছন্দ হয়নি, অন্য একটা দোকান থেকে আমরা বাচ্চাদের জন্য একটা জামা নিয়েছি। আর তারপর এখন আমরা যাচ্ছি খেতে। বাচ্চাদের জামা কেনার পর আমি মাকে বললাম, মা এবার কিছু খাওয়া দাওয়া করব,
তারপর বাদবাকি বাজার করব। বেশ খিদে লেগেছে। আস্তে করে মা বলছে, আমারও না আজকে ভীষণ খিদে লেগেছে। তো আমি মাকে বলছি, তুমি আমাকে এতক্ষণ কেন বলোনি? আসলে মা আমার আগেও সকালে ভাত খেয়েছে আর আমার আগে বেরিয়ে পড়েছিল। তো দেখো খিদেতে মুখটা কেমন শুকিয়ে গেছে। আর আমি যেহেতু বাজার করছিলাম, সত্যি আমি নিজেও বুঝতে পারিনি। আর আমার মা যেহেতু মাংস খায় না, তো সেই জন্যে মা আবার সব জায়গার খাবারও খেতে চায় না। তো একজন বলল এই দোকানের রোল খুব ভালো, দোকানটার নামও আমি ভুলে গেছি। তো এখন এসেছি এখানে রোল খেতে। মা নিজেই বলল যে রোল খাবে। এই দোকানে আবার ভেতরে বসে রোল খেতে দেয় না, বাইরে দাঁড়িয়ে খেতে হবে। বলো কাণ্ড, আগে থেকে জানলে এখানে আমি খেতাম না। যাই হোক, কী আর করা যাবে, বাইরে দাঁড়িয়েই রোলটা খেলাম। তবে হ্যাঁ, রোলটা খেতে বেশ ভালো ছিল। তবে রোল খাওয়ার আগে এক কাণ্ড ঘটে গেছিলো। রোলটা যখন বানাচ্ছিল সেটা তো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, আর ওই ছেলেটা না ভেতরে ফোনে কথা বলছে। হঠাৎ করেই ডিমটা ভাঙার সঙ্গে সঙ্গে ডিমের খোসা ওই রোলের রুটির ওপরে পড়ে যায়, আর সেটা মা দেখতে পায়। মা বলছে ওই রোল আমি খাবো না। তো যাই হোক, সেটা আমাদের দেয়নি, পরে অবশ্য আমাদের বানিয়ে দিয়েছে, ওটা অন্য অর্ডার ছিল। তো মা এইসব দেখলে না রাস্তায় একদমই কিছু খেতে চায় না। আর এখানে যেহেতু আমি ভালো রেস্টুরেন্ট চিনি না, তাই কোথায় যাব বুঝতেও পারছিলাম না। তো যাই হোক, মোটামুটি আমাদের খিদে খানিকটা নিবারণ হয়েছে। এখন আমরা বাকি বাজারগুলো করব। তো তার জন্যে আবারও আমরা চলে এসেছি বিমল শাড়ি সেন্টারে। আসলে আমার না জামা প্যান্টের পিস নেওয়ার আছে, যেটা আমি একদমই ভুলে গেছি। তো বাজার করতে করতে হঠাৎ করেই মনে পড়েছে যে আমাকে জামা প্যান্টের পিস নিতে হবে। তো সেই জন্যেই এসেছি। আর এসে দেখছি এখন ভিড়টা অনেকটা বেড়েছে। আমরা সত্যি খুব ভালো সময়ে ঢুকেছিলাম শাড়ি দেখতে, কারণ ভিড়ের মধ্যে শাড়ি পছন্দ করতে কিন্তু একটু হলেও অসুবিধা হয়। তবে আমরা যখন এসেছিলাম তখনও ভিড় ছিল, তবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই তুলনামূলকভাবে একটু কম ছিল। এখন বাইরে বৃষ্টিটা কমে গেছে, ভিড়টাও অনেকটা বেড়ে গেছে। তো ওপরে এসে অনেক জামা প্যান্টের পিসই দেখলাম, আমার এটা বেশ পছন্দ হয়েছে আর এটাই আমি ফাইনাল করলাম। তো বিল করা হয়ে গেছে আর এখন আমরা আবার বেরোচ্ছি, কারণ এখনও আমাদের বাজার পুরোপুরি হয়নি। তো আবার আমরা দোকান ঘুরছি। বাবার জন্যে কিছু নেওয়া হয়নি, ভেবেছিলাম বাবার জন্য একটা পাঞ্জাবি নেব, তবে মা পাঞ্জাবি নিতে মানা করলেও আর ওদিকে মণিপিসিও একটা দিয়েছে। আসলে সেদিন শ্রীনিকেতনে ওই পাঞ্জাবিটা আমি পছন্দ করেছিলাম বাবার জন্যে, তবে পরে সাইজে হবে কিনা বুঝতে পারছিলাম না বলে রেখে দিয়েছিলাম, কিন্তু মণিপিসি পরে ওই পাঞ্জাবিটাই বাবার জন্য নিয়েছিল। তো আমি ভাবছি বাবার জন্য একটা রেডিমেড শার্ট নেব। তো এই শার্টটা আমার বেশ ভালো লেগেছিল, এই ধরনের শার্ট পরতে আমার বাবা বেশ পছন্দও করে। তবে এখানে না একটু কাটা ছিল, আর আমার চোখটা না খুব খারাপ জানো তো, কাটা ছেঁড়া যত আমার চোখে পড়ে। যাই হোক, বললাম যদি ভেতরে থাকে আরেকটা দিন, তো ভেতরে আরেকটা ছিল। ওই একই রকম জামা বাবার জন্য নিয়ে নিয়েছি একটা। তো আজকের মতন বাজার মোটামুটি হয়ে গেছে, আর আমি আর মা চলে এসেছি স্টেশনে। তবে ভাবলাম একটা আইসক্রিম খাবো, বাইরে কোথাও আইসক্রিম পেলাম না। প্ল্যাটফর্মে এসে এখন আমাদেরকে আবার ওপারে যেতে হবে ট্রেন ধরার জন্যে। তো আগে ওপারে যাই, তারপর দেখি যদি আইসক্রিম পাই তাহলে খাবো। তো এদিকে এসে দেখছি একটা আইসক্রিমের দোকান আছে, তো সেখান থেকে দুটো আইসক্রিম কিনে এখন মা মেয়ে খেতে বসেছি। আসলে আমার মাও না আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো আমরা যখন এক জায়গায় হই তখন আমরা আইসক্রিম মাঝে মধ্যে খাই, আজিমগঞ্জে গেলেও আমি খাই। তো আমি আমার মাকে আইসক্রিম খাওয়া শিখিয়েছি, আগে আমার মা খুব একটা পছন্দ করতো না। তো এইদিকে আইসক্রিম খেতে খেতে ট্রেন চলে এসেছে, আর আমরা না সামনের দিকে ছিলাম, আর আমাদের পেছনের লেডিসে উঠলে সুবিধা হবে, তো সেই জন্যে ছুটতে ছুটতে এসে আবার পেছনের লেডিসে বসলাম। যাওয়ার সময় যা বৃষ্টি শুরু হয়েছিল, তাতে তো ভেবেছিলাম বাজার না করেই ফিরে আসতে হবে। তবে না, বাজার না করে ফিরিনি, যতটুকু যা কেনাকাটা করার ছিল মোটামুটি করতে পেরেছি। তবে হ্যাঁ, বৃষ্টিতে ভিজে ভিজে করতে হয়েছে, যাওয়ার সময় তো ভিজেই গেছিলাম, তবে ওই বাজার করতে করতে আবার জামাকাপড় শুকিয়েও গেছিলো। যাকগে, এদিকে দেখো কেমন জল হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, এমনিতেই এদিকে রাস্তা ভালো না, তার উপরে রাস্তায় জল, আর এখানকার রিক্সাওয়ালারাও এদিকটাতে আসতে চায় না। তো এখন চলে এসেছি সেজ পিসির বাড়িতে, এসে দেখছি পিসি রান্নাবান্না করছে। পিসি তো ভাবছিল আমরা হয়তো হারিয়েই গেছি, কারণ সেই সকালে বেরিয়েছি আর এই ঢুকলাম। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।